আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। রাষ্ট্র সংস্কারে নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন এবং পুলিশ বৃহস্পতিবার এই ৫টি পূর্ণাঙ্গ কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। এসব কমিশন বৃহস্পতিবার থেকেই কার্যক্রম শুরু করবে বলে উল্লেখ করা হয়েছে এবং ৯০ দিনের মধ্যে তৈরি করা প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে। ৬টি কমিশনের মধ্যে ৫টি চূড়ান্ত হওয়ায় প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। পুলিশ সংস্কার কমিশনের প্রধান সাবেক সচিব সফর রাজ হোসেনের নেতৃত্বে ৯ সদস্যের কমিশনে রাখা হয়েছে শিক্ষার্থী মানবাধিকার কর্মীদের। বিচারপতি শাহ আবু নাইন মমিনুর রহমানের নেতৃত্বাধীন ৫ সদস্যের বিচার বিভাগ সংস্কার কমিশনের সাবেক বিচারপতি এবং সাবেক জেলা দায়রা জজদের রাখা হয়েছে। আব্দুল মুইদ চৌধুরীর নেতৃত্বাধীন জনপ্রশাসন কমিশনের সদস্য সংখ্যা ৮ এবং বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য সংখ্যা ৫। ডক্টর ইফতেখারুজ্জামানের নেতৃত্বাধীন দুর্নীতি দমন সংস্কার কমিশনের সদস্য করা হয়েছে ৮ জনকে। এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, সংস্কার নিয়ে আগামী শনিবার বিএনপির সঙ্গে সংলাপের মধ্য দিয়ে শুরু হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের তৃতীয় দফার সংলাপ। আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কারে গঠিত ৬ কমিশনের মধ্যে ৫টির কমিটি চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভা পরবর্তী সংবাদ সম্মেলনে প্রেস সচিব একথা জানান। প্রধান উপদেষ্টার তেজগাঁওয়ের কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সভা। প্রেস সচিব বলেন, মালদ্বীপ ও কাতারের সাথে বন্দি বিনিময় চুক্তি হয়েছে, যার মাধ্যমে প্রবাসীদের ফিরিয়ে আনা সম্ভব। সভায় দেশ দুটির সঙ্গে রপ্তানি নীতি নিয়ে আলাপ হয়েছে। পোশাক শ্রমিকদের দাবি দেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কড়া নির্দেশ দিয়েছেন বলেও তিনি জানান। এছাড়া গণমাধ্যমগুলোকে যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি। সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। বলেন, কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে তা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর দায়ের করা একাধিক মামলায় সাধনচন্দ্র মজুমদারকে আসামি করা হয়। ডিসি নিয়োগকে কেন্দ্র করে ১০ কোটি টাকা ঘুষ লেনদেনের বিষয়ে কয়েকটি গণমাধ্যমে প্রচারিত সংবাদকে ভিত্তিহীন বলে দাবি করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। এ বিষয়ে পত্রিকায় নামসহ ব্যবস্থা নিতে তথ্য মন্ত্রণালয় ও প্রেস কাউন্সিল বরাবর চিঠি ইস্যু করা হয়েছে বলেও বৃহস্পতিবার তিনি জানান। আমি এটা কিছুই জানি না, আমি এই সম্পর্কে ইফ আই সে লেস ইট ইজ বেটার। স্ট্যান্ডবাজি নিউজ করতে চান তাহলে এগুলো প্রশ্ন করতে পারেন। এতদিন আমার সাথে কাজ করেছে, বিন্দু বিষয়টা যেখানে সত্যতা নাই, এই অভিযোগ করে আমার কাছে কোনো বিবেচনায় নাই এবং এই অভিযোগটাকে আমি মূল্যহীন মনে করি। ইটস এ ফেক নিউজ। জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে গণমাধ্যমে আসা সংবাদের সত্যতা যাচাইয়ে স্বরাষ্ট্র আইন ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। বৃহস্পতিবার সচিবালয়ে তিনি একথা বলেন। যে ক্লিপটা সোশ্যাল মিডিয়াতে বহুল প্রচারিত হয়ে গেল, সেটা কতখানি এআই প্রডিউসড আর কতখানি রিয়েল, কতখানি ফেক, কতখানি রিয়েল আমাদের মতো সাধারণ মানুষ বলতে পারে না। তো ইমিডিয়েটলি যে সিদ্ধান্তটা হয়েছে, এটা টেকনিক্যাল ইন্টিগ্রিটিটা কি এটা জানার জন্য কিন্তু ইতিমধ্যে আমাদের ক্যাবিনেটে কথা হয়ে গেছে। এটা ইনভেস্টিগেট করে ইমিডিয়েটলি দেখতে হবে এবং তারপরে আমরা ইনভেস্টিগেশন অবশ্যই করব। সাইবার নিরাপত্তা আইন অবশ্যই বাতিল করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। একই সাথে পুরনো মামলাগুলো পর্যায়ক্রমে বাতিল করা হবে বলেও তিনি জানান। আর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, পুরনো সাইবার নিরাপত্তা আইনের কারণে এখন যাদের যেসব মামলা হচ্ছে তার জন্য সরকার বিব্রত বোধ করছে।
বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। মইদুল ইসলামের রিপোর্ট। বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হবে না সংশোধন করা হবে তা নিয়ে বৃহস্পতিবার রাজধানীর বিচার প্রশাসন ইনস্টিটিউটে আয়োজন করা হয় এই অনুষ্ঠান, যেখানে বিগত আওয়ামী লীগ সরকারের সময় ওই আইনের ভুক্তভোগীরা তুলে ধরেন তাদের হয়রানির কথা। সেই সাথে সাইবার নিরাপত্তা আইনটি ভবিষ্যতে মানুষ কিভাবে দেখতে চান তাও তুলে ধরেন বক্তারা। বৈষম্য বিরোধী আন্দোলনের বা রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে এই ধরনের আইন থাকবে, সেটা আমরা কোনোভাবেই জাতি গ্রহণ করবো না বলে আমি মনে করি। আমরা যদি সেকশন 124 এ দেখি যে সরকারের বিরুদ্ধে কিছু বললে সরকার আর রাষ্ট্র তো এক না, তো রাষ্ট্রদ্রোহিতার কথা আমি বলছি, কিন্তু আমি ভিতরে লিখছি সরকারের সমালোচনা করলে সেটা রাষ্ট্রদ্রোহিতা হবে। তো এই জায়গাগুলো অনেকগুলো পরিবর্তন আনা দরকার। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, বিগত সরকার রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতেই এই আইনটি তৈরি করেছিল। আর আইন উপদেষ্টা বলেন, অবশ্যই বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হবে। আলটিমেট এটা বাতিল হবে। পরবর্তীকালে যখন নতুন আইন হবে, এটার বেসিক অ্যাপ্রোচ থাকবে সাইবার সুরক্ষা দেওয়া এবং নাগরিককে সুরক্ষা দেওয়া। বিশেষ করে আমরা এই সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা এর আগের পূর্বসূরি যে মামলাগুলো ছিল সেগুলো আমরা সব প্রত্যাহারের উদ্যোগ নিয়েছি। আপনাদেরকে কথা দিতে পারি, আমরা পর্যায়ক্রমে সকল ধরনের কালা কানুন থেকে বাংলাদেশকে মুক্ত করব। এটা একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে, ফলে আইনের এই পিছনের এই মনস্তত্ত্বটা আমাদের কাছে তো এখন স্পষ্ট। ফলে আইনটাকে আসলে আমরা যতভাবেই সংশোধন করি না কেন, এই মনস্তত্ত্বটার কারণে কিন্তু মানুষের কাছে ওই অনাস্থাটা আসলে থেকে যাবে। এটা একটা বড় প্রবলেম। আমি কোনোভাবেই আসলে এই আইনটা সম্পূর্ণ সংশোধন করেও এই নামটাও যদি রেখে দেয়, তাহলেও মানুষ এই আইনটাকে বিশ্বাস করবে না। আসলে বিগত আওয়ামী লীগ সরকারের সময় তৈরি করা হয় বহুল আলোচিত এবং বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন। বহু মানুষ ওই আইনের বিভিন্ন ধারায় হয়রানির শিকার হয়েছেন বলেও অনুষ্ঠানে জানান বক্তারা। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রে প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিনের টাইম 100 নেক্সট তালিকায় স্থান পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান নায়ক এবং অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। মূলত এটি টাইম ম্যাগাজিনের 100 প্রভাবশালী তালিকার সম্প্রসারিত রূপ। তালিকায় উদীয়মান নেতা ক্যাটাগরিতে নাম রয়েছে নাহিদ ইসলামের। ম্যাগাজিনে নাহিদ সম্পর্কে বলা হয়েছে, মাত্র ২৬ বছর বয়সেই বিশ্বের অন্যতম শক্তিশালী মানুষকে ক্ষমতা থেকে সরাতে সহায়তা করেছেন তিনি। সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করা নাহিদ ইসলাম অন্যতম ছাত্রনেতা, যিনি শেখ হাসিনার বিরুদ্ধে দেশব্যাপী হওয়া আন্দোলন শুরু করেছিলেন। এবার রাঙামাটির বাঘাইছড়ির পর্যটন কেন্দ্র সাজেকে শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাজেক ও আশেপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান জানান, খাগড়াছড়ি হয়ে সাজেকে যেতে হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হচ্ছে। সম্প্রতি পাহাড়ের সহিংসতার পর অবরোধে প্রায় 4 দিন সাজেকে আটকা পড়েন প্রায় 1500 পর্যটক। তাদের পানি এবং খাদ্যের সংকট সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি শহরে ফেরেন পর্যটকরা। এরই প্রেক্ষিতে জেলা প্রশাসনের সভায় প্রথম দফায় 3 দিন এবং পরবর্তীতে 2 দফায় সময় বাড়িয়ে 3রা অক্টোবর পর্যন্ত সাজেকে ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছিল। নগদ নিবেদিত অর্থনীতির খবর। আগের মতো সংকট যেন না হয় সেজন্য ব্যাংকগুলোকে যাচাই বাছাই করে ঋণ দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সচিবালয়ে অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস BAB এর প্রতিনিধিবৃন্দের সাক্ষাৎ শেষে একথা বলেন তিনি। আর নির্দিষ্ট কাউকে ঋণ দিতে সরকারের পক্ষ থেকে যেন চাপ দেয়া না হয় সেই দাবি জানিয়েছেন BABর চেয়ারম্যান আব্দুল হাই সরকার। নূর হোসেনের রিপোর্ট। বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস BABর প্রতিনিধিরা। এ সময় ব্যাংকিং খাতে কোনো নীতি গ্রহণের আগে তাদের সাথে আলোচনার আহ্বান জানান তারা। কম সুদে ঋণ দেয়া ও ঋণের টাকা ফেরত পাবার মতো নীতি গ্রহণ করতেও অর্থ উপদেষ্টার কাছে দাবি জানান তারা।
ব্যাংক থেকে ঋণ হিসেবে নেওয়া হাজার কোটি টাকা ফেরাতে ব্যবস্থা নিতেও অনুরোধ করেছেন বলে জানান সংগঠনটির চেয়ারম্যান। যারা টাকা নিয়ে দেশ থেকে পালিয়ে গেছে, এই ডিফল্টার যারা, তাদেরকে কোর্টে জানি যারা তারা আসতে না পারে, তারা করে বিদেশ থাকে, তারা ছেলে পেলে সব নিয়ে পালা চলে গেছে। ব্যাংকে প্রত্যেক ব্যাংক মিলে টাকা পায় তো 5-10,000 কোটি টাকা। আমরা বললাম যে এটা ফিউজিটিভ বলে, পলাতকদের কোনো রাইট নাই যে কোর্টে গিয়ে ওখানে তাদের লোক পাঠায় এবং কোর্টে গিয়ে কেস কন্টেস্ট করে, এটা দেওয়া উচিত না, এটা ইমিডিয়েটলি বন্ধ করে দেওয়া উচিত। যারা সরকারে বসে আছেন তাদের না বলে যে এক্সকে টাকা দিয়ে দাও, ওখান তো টাকা দিতে বাধ্য হয়েছে, যে সালাম যা করে করতে দাও, সব করে দেওয়া হয়েছে সরকার থেকে, যে চলে গেছে এখান থেকে, হয়তো গেলেই করছে তো। আর ব্যাংকিং খাতের চলমান সংকট নিরসন ও সংস্কারে সংশ্লিষ্ট সবার মতামত নেওয়া হবে বলে জানান অর্থ উপদেষ্টা। এই সময়টায় ব্যাংকাররা যথাযথভাবে ঋণ দেবে, যাচাই বাছাই করে ঋণ দেবে, পূর্বের মতো যাতে কোনো রকম ত্রুটি বিচ্যুত না হয়। আর তারপরে আমি একটা অন্তর্ভুক্তিমূলক ঋণ, মানে ছোট মিডিয়াম এন্টারপ্রাইজ, যারা অনেক সময় ব্যাংকিং সেক্টর থেকে আপনার ঠিক যথাযথভাবে ঋণ পায় না, সেটাকে এসে করার জন্য। আর সর্বোপরি আমি বলছি গভর্নেন্সটা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং পরিচালন এবং গভর্নেন্সের জন্য সুষ্ঠু করে। বর্তমান সরকার ব্যাংক ও গ্রাহকদের জন্য ভালো হয় এমন নীতি গ্রহণ করবে বলেও জানান অর্থ উপদেষ্টা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব জ্বালানির বাজারে পড়তে পারে জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানিয়েছেন, এ বিষয়ে সরকারের সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ের নিজ কার্যালয়ে তিনি একথা বলেন। জ্বালানির বাজারেও কিন্তু যুদ্ধকে একটু ধরে নিছে, কারণ যুদ্ধ তো এটা প্রথম যুদ্ধ না, যে ইউক্রেনে যুদ্ধ হয়েছে, তারপরে কেবল মিডল ইস্টের এখন যুদ্ধের আছে, অস্থিরতা জ্বালানি বাজারে। আমরা চেষ্টা করব যে জ্বালানির সরবরাহ যাতে অব্যাহত থাকে। দুর্গাপূজার নিরাপত্তার প্রয়োজনে ছাত্ররাই ঢাল হয়ে দাঁড়াবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় পরিষদের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। পতিত স্বৈরাচারের দোসররা পাল্টা ছোবল দেওয়ার পরিকল্পনা করছে, তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন এই সমন্বয়ক। বৃহস্পতিবার রাজধানীতে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত শিক্ষার্থীদের স্বজনদের সাথে ঢাকার উত্তরায় পৃথক দুটি মতবিনিময়ে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় পরিষদের সদস্যরা। এ সময় প্রিয়জন হারা স্বজনরা স্মৃতিকাতর হয়ে ওঠেন, ভেঙে পড়েন কান্নায়। এই হচ্ছে আমার ছেলের গুলিবিদ্ধ ছবি, এই হচ্ছে আমার বড় ছেলের ছোট ছেলে। আমার চোখের সামনে আমার মেয়ে গুলিবিদ্ধ হয়ে আমার ভাই যে বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য আসলে ওর ভিডিওর সাউন্ড আমি নিতে পারি না, আমি চাই আমার ছেলের মতন কেউ বাবা, আমার ছেলের মতন কেউ। সমন্বয়ক সার্জিস আলম বলেন, নিহত শিক্ষার্থীদের তালিকার কাজ চলছে। তিনি বলেন, সামনের দুর্গাপূজাকে কেন্দ্র করে তৎপর রয়েছে স্বৈরাচারের দোসরেরা। সামনে আমাদের যে হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা রয়েছে, তাদের যে পূজা উৎসব সেটি রয়েছে। আমরা যেভাবে 5 আগস্টের পরে তাদের ওই পূজা মণ্ডপের সামনে গিয়ে, বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম তাদের নিরাপত্তার জন্য, আমরা আবারও এই সামনে তাদের ওই উৎসবে তাদের নিরাপত্তার জন্য প্রয়োজনে আবার ঢাল হয়ে দাঁড়াবো। একটি জিনিস মনে রাখবেন, ওই যে দোসররা, ওই যে দোসরের এজেন্টরা, ওই যে দোসরের দেশগুলো, এগুলো কিন্তু এখনো থেমে নেই। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে পদ্মা সেতুতে অর্থ লোপাটের অভিযোগ আনেন সার্জিস আলম। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। প্রবাসের খবর। রিয়াদে বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজীর মৃত্যুতে স্মরণ সভার আয়োজন করা হয়। সৌদি আরবের প্রবাসী সাংবাদিক ফোরামের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক আহমেদ চান। সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়ের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আব্দুল হালিম মানিক। বিশেষ অতিথি ছিলেন আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ফকির আল আমিন সহ আরও অনেকে। সভায় রুহুল আমিন গাজীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।